অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। গুরুচাঁদকে আমরা পতিত পাবন বলে থাকি, কিন্তু দলিতের মুক্তি সূর্য হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, তিনি দলিতের মুক্তি সূর্য। তিনি যদি ওই পূর্বাকাশে উদয়ে না হতেন, তাহলে মনে হয় দলিত অস্পৃশ্য, তারা এখনো দলিত অস্পৃশ্যই থেকে যেত। যারা শিক্ষিত আছেন তারা আমার এই কথার সত্যতা ইতিহাসের পৃষ্ঠভূমিতে প্রমাণ নিয়ে দেখবেন। যা হোক, আজ বড় খুশির দিন যে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যে ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটির বাবা মায়ের মনের আশা ছিল যে ছেলেটা যদি একটা উপযুক্ত চাকরি পায়, তাহলে তার প্রথম মাসের বেতন দিয়ে মাতা শান্তি দেবীকে শাখা বাঁধিয়ে দেবেন। উপকারীর কথা তারা হয়তো মনে রেখেছেন, কিন্তু এ সমাজ মনে রাখতে চায় না। আমাদের জানা প্রয়োজন আছে যে আমাদের এই পতিত থেকে উঠিত করতে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে ওই বাপ বেটা হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর কি করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর প্রথমে, গুরুচাঁদের পূর্বে হরিচাঁদই প্রথমে অনুভব করেছিলেন যে জাতিকে যদি উন্নত করতে হয়, জাতি যদি মেরুদণ্ড খাড়া করে দাঁড় করাতে হয়, তাহলে এর শিক্ষার প্রয়োজন আছে। তাই নিজের ছেলে গুরুচাঁদকে প্রথমে কিন্তু পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু উচ্চ জাতের কোনো স্কুলে যেহেতু তার ভর্তি হলো না, তারপরে একটা মক্তবে গিয়ে পড়াশোনা করেছিলেন। গুরুচাঁদের জীবনে সে কথা রেখাঙ্কিত হয়ে রয়েছিল। তিনি অনুভব করেছিলেন তার পিতা সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও তাকে কোনো উচ্চ জাতির স্কুলে ভর্তি করা হলো না। তাই তিনি জীবনে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার জাতিকে আমি যে করে হোক তো উন্নত করব। এবং তার কথা ছিল, বলতেন তিনি, যাত্রাকালে ডেকে মরে গেছে বলে কত মনে যত আশা ছিল তার মনে, আমি মনে ভাবি তাই যতকাল বাঁচি ভাই সেই সব কাজ আমি করিব জীবনে। গুরুচাঁদ বলতেন তার পিতা হরিচাঁদ ঠাকুর যাওয়ার পূর্বে তাকে যা যা বলে গিয়েছিলেন তিনি তাই তাই করেছিলেন। তিনি সেই কথাই বললেন, আমি মনে ভাবি তাই যতকাল বাঁচি ভাই সেই সব কাজ আমি করিব জীবনে। তিনি তাই প্রথম অনুভব করেছিলেন কি না, এই জাতিকে শিক্ষিত করতে হবে। তাহলে শিক্ষিত করার আগেও আর একটা প্রয়োজন আছে। এই জাতির পেটে যে ক্ষুধা, সেই ক্ষুধাকে মেটাতে হলে জাতির কিছু অর্থের প্রয়োজন আছে। সেজন্য তিনি ব্যবসাও শিখিয়েছিলেন এই জাতিকে। আমি যেতে চাই না। গুরুচাঁদ বলতেন, যদি বিদ্যা পাও কাহাকে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, ক্রমে হবে তার পরীক্ষা। হিসাব করে দেখুন, কথাটা আজকের কথা নয়। তখন এ সমাজ কিছুতে কল্পনাই করতে পারেনি যে এই নিম্ন জাতির লোক, এই অস্পৃশ্য জাতির ছেলেরা কোনোদিন রাজ শক্তি হাতে পাবে। যারা চাকরি করছে তারা রাজ শক্তি পেয়েছে, তাদের হাতেই অ্যাকচুয়াল রাজ শক্তি রয়েছে। গুরুচাঁদ তখন সে কথা চিন্তা করেছিলেন। যখন তিনি স্কুল করলেন, এত সহজে কিন্তু তিনি হাজার হাজার স্কুল করতে পারেননি। এ সমাজপতিরা তাকে এত সহজে তার কাজে অগ্রসর হতে দেয়নি। তিনি বলেছিলেন, বাঁচি কিম্মা মরি প্রাণে তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যায় যাক ধনমান তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে তিনি স্কুল করেছিলেন, অনুভব করেছিলেন যে স্কুলের প্রয়োজন আছে। এবং আমরা যদি ইতিহাস দেখি তাহলে জানতে পারবো সমগ্র ভারতবর্ষের কোণে কোণে হয়তো এমন কেউ এক একজন উদয় হয়েছিলেন যে নিম্ন জাতির লোকদের, যারা সমাজের 85% ছিল, সেই 85% লোককে শিক্ষিত করার জন্য কিছু কিছু অবদান তাদের আছে। কিন্তু সব থেকে বেশি ভূমিকা যদি থেকে থাকে এবং সব থেকে বিস্তার লাভ যদি শিক্ষা
আন্দোলন করে থাকে তাহলে ওই পূর্ব ভারতেই করেছিল, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ছিলেন সেখানে, এবং সেখান থেকেই আম্বেদকরকে জিতিয়ে আনা হয়েছিল, যে আম্বেদকর রচনা করলেন সংবিধান, যে সংবিধানের ফলে আজ আমরা সব কিছুই পেতে পাচ্ছি। কিন্তু এই সমাজের লোক সে কথাকে কিন্তু আমরা কখনো স্বীকার করতে চাই না। যে বলা হয়েছে পে ব্যাক টু দি সোসাইটি, অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা স্বীকার করতে চাই না। তাই তো বাবা সাহেব বড় দুঃখ করে বলেছিলেন, বাবা সাহেব বলতে আম্বেদকর, ডক্টর আম্বেদকর বড় দুঃখ করে বলেছিলেন, শিক্ষিত লোকেরাই আমাকে বেশি ধোঁকা দিয়েছে। তিনি বলেছিলেন, আমার অন্য সমাজের প্রতি কোনো ভয় নেই, কিন্তু আমার সমাজের প্রতি আমার বেশিরভাগ ভয়। কারণ আমি জানি আমার সমাজের ছেলেরা লেখাপড়া শিখে কিছুটা উন্নত হয়েছে, তারা কিছু কিছু উচ্চ পদবিতেও অধিষ্ঠিত হয়েছে। আমার আশা ছিল তারা সমাজের প্রতি কিছু করবে, কিন্তু আমি দেখলাম তারা আমার সে আশার প্রতি কিছুই করেনি, তারা নিজেদের পেট ভর্তি করার জন্যই মেতে আছে। একথা বাবা সাহেব কিন্তু শুধুতে বলেননি, ইতিহাস খুঁজলে আমরা জানতে পারবো। 1944 সালের কথা, বানারস হিন্দু ইউনিভার্সিটি, আপনারা সকলে নাম শুনেছেন, এখনো আছে সেখানে বানারস হিন্দু ইউনিভার্সিটি। সেই বানারস হিন্দু ইউনিভার্সিটির জন্য ইংরেজ সরকার 3 লক্ষ টাকা অনুদান দিলেন, এবং আলিপুর বিশ্ববিদ্যালয়ের জন্য, মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য 3 লক্ষ টাকা অনুদান রাখলেন। এ কথাটা বাবা সাহেব তখন দেখেছেন, তিনি বিলাত ফেরত হয়ে তখন তিনি এসেছেন। সমাজে তার প্রতিপত্তি আছে, সমাজপতিরা হয়তো তাকে মান্যতা দেয় না, কিন্তু যে সমাজে তিনি জন্ম নিয়েছেন সে সমাজের জন্য তিনি কিছু করবেন বলে বদ্ধপরিকর হয়েছেন, সে সমাজ তাকে কিছু মান্যতা দেয়। তিনি গিয়ে ইংরেজ সরকার, তখন আমাদের বড়লাট ছিলেন লর্ড লিথগো সাহেবের সঙ্গে দেখা করলেন। তিনি বললেন, আপনি হিন্দুদের জন্য এত টাকা দিলেন, আপনি মুসলমানদের জন্য এত টাকা দিলেন, আমাদের জন্য আপনি কি করছেন? তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, আমরা কি হিন্দু নই? আমরা কি মুসলমান নই? কি জানি আপনারা আমরা হিন্দু ছিলাম কি না ছিলাম। যদি আমরা হিন্দুই ছিলাম তাহলে আমাদের হিন্দু মন্দিরে কেন ঢুকতে দিত না? হিন্দুর বিদ্যালয়ে পাঠশালায় কেন আমাদের যেতে দিত না? হিন্দুরা যে অধিকার পায় আমাদের কেন সে অধিকার দিত না? সেজন্যই বাবা সাহেব এই কথা বলেছিলেন, আমাদের কি দেবেন? লর্ড লিথগো তখন বলেছিলেন, আপনি কি চান? বাবা সাহেব ওই কথা অনুভব করেছিলেন যে এই সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে মন্দির মসজিদ নয়, এ সমাজকে শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি তাই বললেন, যদি আপনি দিতে চান তাহলে আমার এই সমাজের কিছু ছেলেকে উচ্চ শিক্ষার জন্য আপনি বিদেশে পাঠান। লিথগো সাহেব তাতেই রাজি হলেন। তাই 1944 সালে তিনি প্রথম করে 15 জন এই সমাজের, নিম্ন সমাজের, অস্পৃশ্য সমাজের ছেলেকে বিলাত পড়ার জন্য বিদেশে পাঠালেন, এবং তার 2 বছর পরে অর্থাৎ 1946 সালে আবার 16 জন ছেলেকে বিদেশে পড়ার জন্য পাঠালেন। যাওয়ার সময় তিনি বললেন, ভাই সব, আজ তোমরা কপর্দক শূন্য নিম্ন শ্রেণীর লোক সমাজে, অস্পৃশ্য সমাজ থেকে তোমরা যাচ্ছ, তোমরা বিলেত থেকে পড়াশুনো করে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলের মতো পড়াশুনো করে অতি লাড বাটের সহিত ভারতবর্ষে ফিরবে এবং উচ্চ উচ্চ পদবিতে তোমরা অধিষ্ঠিত হবে। তখন এই সমাজের প্রতি কিছু করো, এটাই আমি তোমাদের প্রতি আশা রাখি। তার সে আশা কিন্তু সুফল হয়নি, তার সে মনস্কামনা সেদিন কিন্তু পূর্ণ হয়নি। ওই 31 জন ছেলে বিদেশ থেকে বিদেশি ডিগ্রি নিয়ে ভারতবর্ষে ফিরেছিলেন, তারা কিন্তু এই সমাজের প্রতি, যাকে বলা হয় পে ব্যাক টু দি সোসাইটি, কেউ পালন করেনি। সমাজের দায়বদ্ধতাকে কেউ স্বীকার করেনি। মাত্র 3 জন স্বীকার করেছিলেন। একজন এনজিওকে, তিনি আইসিএস অফিসার ছিলেন, দিল্লির বিহারীগঞ্জ এলাকায় থেকে তিনি সারা জীবন এই জাতির জন্য সেবা করেছেন, এই জাতির উন্নতির জন্য কাজ করেছেন। আর একজন ছিলেন রত্নাকর গায়কওয়াড়ের বাবা, তিনিও একজন সমাজ সেবক ছিলেন, তিনিও বিলাত ফেরত ছিলেন, তিনি এই সমাজের জন্য কাজ করেছিলেন। এবং আর একজন ছিলেন
এস এস খোপরাগড়ে, তিনিও বিলাত গিয়েছিলেন, এই নিম্ন শ্রেণীর লোক ছিলেন, কিন্তু তিনি নিজের খরচে বিলাত গিয়েছিলেন। তার বাবা সম্ভ্রান্ত ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছেলে তিনি ছিলেন, তাই সরকারি সাহায্য না নিয়ে তিনি বিলেত গিয়েছিলেন। বিলেত থেকে ফেরার পর আজীবন তিনি এই সমাজের সেবাই করেছেন। তাই বাবা সাহেব আর যখন তারা বিলেত থেকে ফিরলেন, বিদেশ থেকে ফিরলেন, তারা বিভিন্ন মন্দির তৈরি করার জন্য লেগে পড়লেন। এ সমাজের প্রতি কেউ ফিরে তাকায়নি। তাই বাবা সাহেব চোখের জল ফেলে কথা বলেছিলেন, শিক্ষিত সমাজের লোকেরাই আমাকে অধিক ধোঁকা দিয়েছে। তখন কিন্তু সমাজে, এই সমাজের সমাজপতিরা যারা মন্দির করেছে, বিভিন্ন জায়গায় মন্দির করেছে, সেই মন্দির করা আমাদের এই নিম্ন শ্রেণীর লোকদের উচ্চ পদ পদবিতে অভিষিক্ত করেছিল। বাবা সাহেবকে না দিয়েছে সেই সমাজপতিরা কোনোদিন মান্যতা, না আমরা দিয়েছি তাকে যথাযোগ্য সম্মান। ইতিহাস খুলে দেখবেন, বারংবার তিনি প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, আমরা কোনো দিন তাকে জিতাইনি। একবারই তাকে জিতিয়েছিলাম, সেটা ওই খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর থেকে কি বলে আইনসভায় যাওয়ার জন্য যোগেন মন্ডল তিনি নিয়ে জিতিয়েছিলেন। তাছাড়া কিন্তু তার ভাগ্যে কখনো জেতাটা হয়নি। আজ বড় খুশি যে ছেলেটা চাকরি পেয়েছে, তার নামও যা, আমার নামও তাই। আমিও অনিমেষ, সে অনিমেষ হালদার, আমি অনিমেষ মন্ডল। আমি আজ তার জন্য দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে কথা বলছি, আমার জাতির জন্য দাঁড়িয়ে কথা বলছি। সেই ছেলেটার মা বাবা এই জাতির লোক, তাই তারা মানসিক করেছিল যে আমার ছেলে যদি যথাযোগ্য চাকরি পায়, তার প্রথম চাকরির পয়সা দিয়ে মা শান্তি দেবীর গয়না গড়ে দেবে। বড় সুখের দিন, বড় সৌভাগ্যের দিন, বড় আনন্দের দিন, বড় খুশির দিন। তাই আজ আমার, তাই আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে বলছি, এ সমাজের লোককে কখনো মর্যাদা দিতে চায় না। আমরা এই সমাজ থেকে যখন কিছু পাই তখন দূরে সরে যেতে চাই। এ সমাজের জঞ্জাল আমাদের জন্য অতিষ্ঠ করে তোলে। এ সমাজের লোক আমাদের কাছে সত্যি সত্যি তখন অস্পৃশ্য হয়ে ওঠে, যে অস্পৃশ্যতার গ্লানি আমার পূর্বপুরুষরা গায়ে মেখেছিল। আমি যখন একটা নূতন বস্ত্র, একটা নূতন বসন পরিধান করে একটা রাজ পদে অধিষ্ঠিত হই, তখন আমি আমার সমাজের লোককে ওই নিম্ন শ্রেণী বলে দূর করিয়ে দিতে চাই। এখানে যারা আছেন হয়তো ওই সমাজের, ওই শিক্ষিত সমাজের লোক কমই আছেন, কিন্তু তাদের পিতামাতা এখানে আছেন। আপনারা আপনাদের ছেলেপেলেদের বলবেন যে আজ যে সমাজ থেকে তারা উঠে এসে আজ উচ্চ পদবিতে অভিষিক্ত হয়েছে, তার প্রতি তারা যেন নজর রাখে। তাহলে সেটাই হবে পে ব্যাক টু দি সোসাইটি। সময় কম, যদি কারো অন্তরে ব্যথা দিয়ে থাকে, ব্যথা দেওয়ার উদ্দেশ্যে আমি বলি যেটা ঠিক সে কথাই আমি বলেছি। আমাকে ক্ষমা করবেন বলাটা ঠিক না। আমার সমাজের প্রতি, তার সমাজের প্রতি যা কর্তব্য তাই আমি এখানে বললাম। এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের জয়।